আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাবার আহ্বান উপদেষ্টা ফাউজুল কবিরের। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি পর্যালোচনায় কমিটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী রোডম্যাপের খসড়া অনুমোদন ইসির ঘোষণা হতে পারে কাল। শেষ হল ৮৪টি সংসদীয় আসনের সীমানা নির্ধারণের দাবি আপত্তির শুনানি। গণতান্ত্রিক শক্তি যাতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে সেজন্য সরকারের ভেতরে একটি মহল সক্রিয়, দাবি মির্জা ফখরুলের। নির্বাচন বানচালে নিত্য নতুন দাবি তোলার অভিযোগ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এদিকে আগের দেয়ার ৩ দফার বদলে স্বরাষ্ট্র উপদেষ্টার শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়া এবং হামলাকারী পুলিশ সদস্যদের বিচারের দাবিসহ নতুন ৫ দফা জানিয়েছে প্রকৌশল শিক্ষার্থীরা। দুপুরে যমুনা অভিমুখে হামলার পর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে এই ঘোষণা দেন তারা। এদিকে ঢাকায় বুয়েটের শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে রাজশাহী, চট্টগ্রাম ও খুলনার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে। শিক্ষার্থীদের উপর হামলার বিচার ও যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন বুয়েটের ভিসি। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগে সকাল থেকে অবস্থান নেয় প্রকৌশল শিক্ষার্থীরা। রাজধানী সহ সারা দেশের সকল প্রকৌশল শিক্ষার্থীদের অংশগ্রহণে উত্তাল শাহবাগ। শিক্ষার্থীদের সাথে অংশ নেন বুয়েটের শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরাও। দুপুর ১টা পর্যন্ত দেওয়া হয় আলটিমেটাম। দুপুরে শিক্ষার্থী পুলিশদের দফায় দফায় সংঘর্ষের পর দ্বিগুণ হয় ক্ষোভের আগুন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে শাহবাগ পর্যন্ত সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। পুলিশের হামলার বিচার চান তারা। আমি আউট হয়েছে এই জায়গাটাতে, দেখেন সবাই শান্তিপূর্ণ বসেছিল, সেখানে কি এমন হলো যে পুলিশকে পিছন থেকে আঘাত করতে হলো? তো সুতরাং নিশ্চয়ই এখানে কোনো উদ্দেশ্য তাদের আছে, এটা আমি মনে করি যে পুলিশের একটা ব্যর্থতা। এ সময় নতুন করে ৫ দফার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। দাবি মেনে নেওয়া না হলে রাজপথ ছাড়বেন না বলে হুঁশিয়ারিও দেন তারা। প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে আমাদের ৫ দফা দাবি। ঠিক এক, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের উপর বর্বরিচিত এবং ন্যাক্কারজনক হামলার জন্য আন্দোলনকারীদের সামনে এসে উপস্থিত হয়ে উক্ত ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে এবং সেই সাথে জবাবদিহি করতে হবে। এদিকে ঢাকায় বুয়েটের শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে ফুঁসে ওঠে রুয়েট, চুয়েট সহ সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। যতক্ষণ পর্যন্ত সরকার একমত পোষণ করে এবং আমাদের যে উপর আজকে প্রশাসনের অতর্কিত হামলা হয়েছে এটা নিয়ে যতক্ষণ পর্যন্ত কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা এই ব্লকেট কর্মসূচি ছাড়ব। বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে নিয়োগ ও পদোন্নতি নিয়ে বিরোধের কারণে খুলনাতেও উভয় পক্ষে মুখোমুখি অবস্থান নিয়ে কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে শাহবাগ এলাকায় আছেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তপু, শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির বর্তমান পরিস্থিতি কি, আমাদের বিস্তারিত জানান। ধন্যবাদ পুনম। আমি এখন আছি শাহবাগ। এখানে মোড়ে এখনো শিক্ষার্থী যারা প্রকৌশল শিক্ষার্থী যারা আন্দোলন করছেন তারা এখনো এই শাহবাগের এখানে দেখতে পাচ্ছেন তারা অবস্থান করছেন এবং তারা বারবার তাদের বিভিন্ন স্লোগানের মাধ্যমে যারা আন্দোলনরত রয়েছেন তাদেরকে মুখরিত করার চেষ্টা করছেন। এবং এখানে একটি বিষয়ে আমরা দেখছি, তারা এখান থেকে কিছুক্ষণ আগে আমাদেরকে জানানো হয়েছে মাইকের মাধ্যমে যে তারা বলছেন যে তাদের যে 11 জন প্রতিনিধি রয়েছেন এই আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে, সেই 11 জন প্রতিনিধির সাথে এরই মধ্যে সরকারের পক্ষ থেকে তারা বৈঠকে বসেছেন ৩ উপদেষ্টার সাথে। এই তথ্য আমাদেরকে এখান থেকে আন্দোলনরত যারা শিক্ষার্থী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এখানে এখন পর্যন্ত যে শাহবাগের যে মোড়টি রয়েছে সেই মোড়ের আশপাশে এখনো তারা ব্লকেট দিয়ে রেখেছে এবং কোনো ধরনের যানবাহন যেতে দিচ্ছে না। শুধুমাত্র জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স সেবার জন্য যে যানবাহনগুলো রয়েছে সেগুলো জন্য তারা ব্যবস্থা করে দিচ্ছেন এবং অন্যান্য কোনো যানবাহন এই শাহবাগ মোড় অতিক্রম করতে পারছেন না।
তবে এই আন্দোলনের যারা রয়েছেন এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন এবং তারা বারবার বলার চেষ্টা করছেন এখন যে তাদের যে 3 দফা দাবি রয়েছে এর পাশাপাশি যে আজ দুপুরে যে ঘটনাটি ঘটেছে তারা সেটিকে নেকারজনক হামলার বলে আখ্যায়িত করছেন শিক্ষার্থীরা। পুলিশের সেই হামলার তারা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এবং হামলাকারী যারা পুলিশ সদস্য রয়েছেন তাদের বিচার সহ এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা বারবার জানানোর চেষ্টা করছেন। একই সাথে তারা যে তাদের যে মূল যে 3 দফার দাবি রয়েছে সেই দাবির পাশাপাশি আরো যে 5 দফা দাবি তারা এরই মধ্যে জুড়ে দিয়েছেন। তবে এখন পর্যন্ত আমাদের কাছে তাদের যে প্রতিনিধি দল যারা বৈঠকে বসেছেন তাদের দাবি দেওয়ার বিষয়গুলো নিয়ে তারা বারবার বলার চেষ্টা করছেন সেই দাবিগুলো না মানা হলে তারা এই রাজপথ ছাড়বেন না, এখানে তারা অবস্থান করবেন বলে তারা বারবার জানানোর চেষ্টা করছেন এবং এখানে বুয়েট শিক্ষার্থীর পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন রুয়েট থেকে শুরু করে অন্যান্য শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন এবং তারা বারবার বিভিন্ন স্লোগানের মাধ্যমে শিক্ষার্থীদের উজ্জীবিত করার চেষ্টা করছেন এবং সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো নির্দেশনা এই বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থী যে নতুন করে 5 দফা রয়েছে সেই দাবির বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্দেশনা পাওয়া যায়নি এবং সন্ধ্যার কিছুক্ষণ আগে এখানে বুয়েটের ভিসি এসেছিলেন এখানে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে তিনি এখানে এসেছিলেন এবং তিনি বলার চেষ্টা করেছেন যে শিক্ষার্থীদের উপর যে হামলার ঘটনা ঘটেছে সেই হামলাটি প্রতিবাদ জানিয়েছেন এবং শিক্ষার্থী যারা আহত হয়েছেন তারা বলছেন প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী কয়েক দফা যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেই সংঘর্ষের ঘটনায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। সেই আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা নেওয়ার জন্য বারবার তাগাদা দিয়েছেন এবং সরকারের পক্ষ থেকে চিকিৎসার দায়ভার নিতে হবে বলে বারবার জানানোর চেষ্টা করেছেন এবং ভিসি একটি বিষয় বলার চেষ্টা করেছেন এই আন্দোলনরত যারা শিক্ষার্থী রয়েছেন তিনি বলার চেষ্টা করেছেন যে এখানে যে ঘটনাটি ঘটেছে এবং শিক্ষার্থীদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবি দেওয়ার বিষয়ে বারবার বলার চেষ্টা করছেন যে সেই বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধানের জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবেন। তবে বুয়েটের ভিসি শিক্ষার্থীদের অনুরোধ জানিয়েছিলেন যে শিক্ষার্থীদেরকে ক্লাসে ফিরে যাওয়ার জন্য, তবে সেই প্রস্তাবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা বলেছেন তাদের দাবি দাওয়াগুলো না মেনে নেওয়া পর্যন্ত তারা এই শাহবাগে এখানে অবস্থান করবেন। জি পুনম, এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সবশেষ খবর। তপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহবাগ এলাকা থেকে আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের সহকর্মী মনির হোসেন তপুর সঙ্গে। সরকার আলোচনার মাধ্যমে বুয়েট শিক্ষার্থীদের সব দাবির সমাধান করতে চায় বলে জানিয়েছেন বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির খান। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। নতুন কর্মসূচি না দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত যেতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান উপদেষ্টা। বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি দাওয়া নিয়ে 4 উপদেষ্টার সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান ফাউজুল কবির খান। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের নানা দাবি ও আন্দোলন নিয়ে কথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি জানান সমস্যা নিরসনে উপদেষ্টাদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। এ সময় রাস্তা বন্ধ করে মানুষের ভোগান্তি সৃষ্টি না করে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানান উপদেষ্টা। 4 জন ছাড়াও এই যে যারা আছেন ডিগ্রি ইঞ্জিনিয়ারদের প্রতিনিধি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতিনিধি, সবার প্রতিনিধির সমন্বয়ে আমরা আলাপ করে আমরা সিদ্ধান্ত নিব। তো সুতরাং তাদের তো এখন আর এখানে রাস্তায় অবস্থান করার কারণ নাই কিংবা অন্য কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। সচিবালয়ে আলাদা এক ব্রিফিং এ জনপ্রশাসন সচিব বলেন, শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় নয়, এক্ষেত্রে আইন মন্ত্রণালয় ও পিএসসিও জড়িত রয়েছে। সবাইকে নিয়ে এই বিষয়টি সমাধান করা হবে। বিএসসি ইঞ্জিনিয়ার বলে আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলে, তারা তাদের এই বিষয়গুলো স্মারকলিপি আকারে এবং অনেকে কিন্তু এগুলো নিয়ে অনেক ভালো রিসার্চ করেছেন, তাদের কাছে আইন কানুন আছে, ওগুলো যদি অ্যাটাচ করে দেয় আমরা অল্প সময়ে এটা সমাধান করে দিতে পারব। সরকারের জনপ্রশাসন কমিটি পুনর্গঠনের বিষয়েও কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নির্বাচন তো হবে ফেব্রুয়ারি মাসে, বাতাসটা শুরু হবে নভেম্বর থেকে। এইটা যে কমিটি, এটা পুনর্গঠিত রুটিন কাজটা করবে। যখন নির্বাচনের শিডিউল ঘোষিত হবে তারপরে সে নির্বাচনকে কেন্দ্র করে কাজ করে। এখন দ্যাটস প্রিম্যাচিউর, এটা প্রিম্যাচিউর ঘোষণা হয় না, ইভেন রোডম্যাপও তো ঘোষণা করে, তারপরে প্রশাসনে যোগ্য ও বিগত সময়ে পদোন্নতি বঞ্চিতদের যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করার কথাও জানান পরিবেশ উপদেষ্টা। ধন্যবাদ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।
পাল্টা অভিযোগের মধ্য দিয়ে চলছে ডাকসু নির্বাচনের প্রচারণা। একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে সুবিধা দিতে আচরণবিধির বিষয়ে অনবরত গায়েবী নোটিশ দেওয়া হচ্ছে বলে অভিযোগ ভিপি প্রার্থী সাদিক কায়েম। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার অভিযোগ করেন, আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। ছাত্রদল প্যানেলের প্রার্থীরাও একই অভিযোগ করছেন। মনির হোসেন তুপুর রিপোর্ট। বিলবোর্ড লাগিয়েছেন, ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হওয়ার পর থেকে আচরণবিধি লঙ্ঘনের একের পর এক অভিযোগ করছেন প্রার্থীরা। একদিকে প্রচারণা সামগ্রী নষ্ট করা হয়েছে, অন্যদিকে রঙিন পোস্টার টাঙিয়ে আলোকসজ্জা করে গান বাজিয়ে ইশতেহার পাঠ করেন এক প্রার্থী। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সাদিক কায়েম। প্রশাসনের যে এই যে তাদের নিশ্চুপ থাকার যে ব্যাপারটা বা কঠোর না হওয়ার যে ব্যাপারটা, এতে করে অন্যান্য প্রার্থীদের উৎসাহিত করবে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করার জন্য। নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ করেন জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। যারা বিলবোর্ড লাগিয়েছেন, পেস্টুন লাগিয়েছেন, বিভিন্ন জায়গায় দেয়ালে সাটিয়েছেন, তাদের বিরুদ্ধে আসলে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত। তবে আমরা আশাবাদী এই নির্বাচন কমিশন শিক্ষার্থীদেরকে আস্থায় আনার জন্য, যারা আচরণবিধি ভঙ্গ করে নাই তাদেরকে আস্থায় আনার জন্য, যারা আচরণবিধি ভঙ্গ করেছেন তাদের বিরুদ্ধে খুব দ্রুত ব্যবস্থা নেবেন। ক্যান্টিন, টিএসসি সহ ক্যাম্পাসের বিভিন্ন চত্বরে জড়ো হয়ে প্রচারণা চালাচ্ছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। নির্বাচিত হলে ছাত্রছাত্রীদের আবাসন সংকট দূর করা, নিরাপদ ক্যাম্পাস সহ ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। গণতন্ত্রের পক্ষের শক্তি যাতে ক্ষমতায় আসতে না পারে সেজন্য সরকারের ভেতরের একটি মহল চেষ্টা করছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে একটি অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক মহল নির্বাচন ব্যাহত করতে নিত্য নতুন দাবি তুলছে। অন্যদিকে ভারতে বসে স্বৈরাচারের সুবিধাভোগী গোষ্ঠী হাজার হাজার কোটি টাকা খরচ করে নির্বাচন বানচালের চেষ্টা করছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এ আলোচনা সভার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ ও ভাসানী জনশক্তি পার্টি। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সমমনা রাজনৈতিক দলের নেতারা যোগ দেন। বক্তারা বলেন, দ্রুত নির্বাচন না হলে গণ অভ্যুত্থানের সুফল বেহাত হতে পারে। দড়ি যদি বেশি টানাটানি করার চেষ্টা করেন, এই দড়ি কিন্তু ছিঁড়ে যাবে এবং বেশি টানাটানি করলে আমছালা দুটোই কিন্তু আমাদের যাওয়ার কিন্তু উপক্রম হতে পারে। বিভিন্ন মুখরোচক কিছু কথা বলে গণতান্ত্রিক এই যে জয়যাত্রা তাকে ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল নির্বাচনকে বানচাল করতে এমন সব দাবি তুলছে যার সাথে মানুষ পরিচিত নয়। বলেন, নির্বাচন যত দেরি হবে সুবিধাবাদীরা ততই সুযোগ নেবে। কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলে তুলেছে। এমন এমন দাবি তুলছে যে আসলে বাংলাদেশের মানুষেরা পরিচিতই না। আমরা দেখেছি যখন একটা পরিবর্তন হয়, সেই পরিবর্তনগুলোর সুযোগ নিয়ে নেয় অন্যরা, এবং যত দেরি হয় গণতন্ত্রের প্রত্যাবর্তনের নির্বাচনের, তত সেই সুবিধা বেড়ে যায়। সরকারের মধ্যে একটি মহল গণতন্ত্রকামী শক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছে দাবি করে ফখরুল বলেন, জুলাই সনদ ও সংস্কার নিয়ে জটিলতা না বাড়িয়ে সময় মতো নির্বাচন দিতে পারলেই সব সংকট কাটবে। সরকারের ভেতরে তারা অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যে এই যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে। এই সালন দিল্লিতে বসে তিনি 2,500 কোটি টাকা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন এবং পরিকল্পনা করেছেন যে কিভাবে ওই টাকাকে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনবে। ইলেক্টেড গভর্নমেন্ট তার সমস্ত ম্যান্ডেট নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে এই সমস্ত শক্তিগুলোকে উড়িয়ে দিতে পারত। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে ন্যূনতম বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। বেগম খালেদা জিয়াকে স্বৈরাচারী শেখ হাসিনা 16 বছর ধরে নির্যাতন করেছে।
তবুও বেগম জিয়া নীতিতে অটল ছিলেন। তার সেই নীতি ও আদর্শ নিয়ে তারেক রহমান চলছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপি মানব কল্যাণের ব্রত নিয়ে রাজনীতি করে। জামালপুরে দেওয়ানগঞ্জ গার্লস হাই স্কুল মাঠে তারেক রহমানের নির্দেশনায় আমরা বিএনপি পরিবারের আয়োজনে জুলাই গণ অভ্যুত্থানে জামালপুর জেলায় শহীদ ও আহতদের পরিবারকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি, বিএনপির কোষাধ্যক্ষ ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত। পরে একই স্থানে দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়। আমরা পাহাড়ের উপর চলেছি, পাহাড় থেকে নিচে নেমেছি, আমরা পানির মধ্যে দিয়ে হেঁটে গেছি শুধুমাত্র তারেক রহমানের নির্দেশ এবং মানব কল্যাণের যে ব্রত নিয়ে বিএনপি রাজনীতি করে সেই রাজনীতিকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা বিএনপি পরিবার কাজ করে যাচ্ছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ বা কর্মপরিকল্পনার খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। প্রকাশ করা হতে পারে কাল। সেপ্টেম্বর দ্বিতীয়ার্ধে শুরু হবে অংশীজনদের সাথে নির্বাচন কমিশনের সংলাপ। এদিকে সংসদীয় আসনের খসড়া সীমানা নির্ধারণে দাবি আপত্তি নিয়ে 4 দিনের শুনানি শেষ হয়েছে। 84 আসনের বিপরীতে 1893টি দাবি আপত্তির শুনানি করেছে কমিশন। শুনানির পর্যালোচনা শেষে শিগগিরই সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করবে ইসি। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার বিষয়ে নির্বাচন কমিশনে দাবি ও আপত্তির উপর দিনব্যাপী চলে শুনানি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ অন্য 4 নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন শেষ দিনের শুনানিতে। এদিন 5টি অঞ্চলের 18 সংসদীয় আসনের বিপরীতে 262টি দাবি আপত্তির শুনানি শেষ করে কমিশন। রোববার থেকে টানা 4 দিন 87টি সংসদীয় আসনের বিপরীতে জমা হওয়া 1800 দাবি আপত্তির শুনানি হয়েছে। 2001 সালে ওই বোদা পৌরসভার সাথে আমাদের নির্বাচনী আসনের 2টি ওয়ার্ডের কিছু মৌজা যোগ করা হয়, যাতে করে তাদের নির্বাচনী আসন পঞ্চগড় 1, কিন্তু তাদের পৌরসভার ভোটার আবার হচ্ছে বোদা পৌরসভা। এই সমস্যা নিষ্পত্তির কারণে আমরা আজকে এসেছিলাম নির্বাচন কমিশনে। আমার বেড়া উপজেলা আমি বলতে চাই, এটা একটি সমৃদ্ধ উপজেলা। এটাকে যদি প্রশাসনিকভাবে এর অখণ্ডতা মেনটেন না করা হয় তাহলে এটা ক্ষতিগ্রস্ত হবে। শুনানি শেষে সংবাদ সম্মেলনে 4 দিনের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। এই মুহূর্তে আমরা আরো কিছু কাজ করছি এবং আমি মনে করি যে হয়তো আগামীকালকে আপনাদেরকে আরো কিছু বাড়তি তথ্য দেওয়ার সুযোগ পাবো। আমি বলেন, শুনানিতে দুপক্ষের হাতাহাতির ঘটনাকে দুঃখজনক বলে মনে করে কমিশন। এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, না হওয়াটাই বাঞ্ছনীয় ছিল এবং কাম্য ছিল। এটাও আমাদের জন্য একটা লেসন যে অনেক কিছুই অনাকাঙ্ক্ষিত জিনিস সামনে এসে পড়ে জীবনে, এটা একটা পার্ট, কিন্তু এটা না হওয়াটাই ভালো ছিল এবং এটা আমাদের জন্য সবার জন্য একটা দুঃখজনক ঘটনা। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার আসন্ন নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হতে পারে বলেও ইঙ্গিত দেন ইসি সচিব। আচ্ছা, সব কথাই যদি আজকেই বলে দিই তাহলে আর কালকের জন্য গোপন রাখলাম কি? একটা দিনের জন্য খুব বেশি কি আটকাবে? সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কার্যকর সমাধান চান আবেদনকারী রাষ্ট্রপক্ষ ও আদালত। এই বিষয়ে রিভিউ শুনানিতে প্রধান বিচারপতি বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে সাময়িক নয়, কার্যকর সমাধান চায় আপিল বিভাগ, যাতে এটি বারবার বিঘ্নিত না হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আবারও আপিলের শুনানি হবে সর্বোচ্চ আদালতে। আপিলের অনুমতি দিয়ে আগামী 21 অক্টোবর শুনানির দিন ঠিক করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চ। এ সময় অ্যাটর্নি জেনারেল আশা করেন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটি সুনির্দিষ্ট গাইডলাইন দেবেন আপিল বিভাগ। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়া ত্রয়োদশ সংশোধনীর রায় ব্যবহার করে আওয়ামী লীগ সরকার 3টি বিতর্কিত জাতীয় নির্বাচন করে, যাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে দেশে বিদেশে। জুলাই আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ আবেদন করেন বিএনপি, জামাত সহ 6 বিশিষ্ট নাগরিক। রিভিউয়ের দ্বিতীয় দিনের শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল রাজনৈতিক প্রশ্ন জড়িত থাকায় 71-এর মুক্তিযুদ্ধ ও 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেন। প্রধান বিচারপতিও মনে করেন এর কার্যকর সমাধান হওয়া উচিত। আমরা বলেছি ত্রয়োদশ সংশোধনের যে রায়, এটা একটা অন্তরায়,
এটা ক্যান্সারের মতো আছে, এইটা আমাদের আইনের বই থেকে বের হওয়া দরকার, এই রায় বাতিল হওয়া দরকার। প্রধান বিচারপতিও মনে করেন একটা কার্যকর সমাধান হওয়া উচিত, আমরাও মনে করি এটা একটা কার্যকর সমাধান হওয়া উচিত। অন্তর্বর্তী সরকার সহ সবকিছু বিবেচনায় নিয়ে আপিল বিভাগ রায় দেবেন বলে আশা রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার। রায় পরিবর্তনের মধ্য দিয়ে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক যে অপরাধ করেছেন, রায়ে তার শাস্তির নির্দেশনা থাকবে বলেও আশা করেন তিনি। আমি কোনো সাংবিধানিক ফিকশন দেখি না। অন্তর্বর্তী সরকার যেমন সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে আছে, একইভাবে সুপ্রিম কোর্টের ক্ষমতা আছে তত্ত্বাবধায়ক সরকার কখন থেকে কার্যকর করবেন সেই গাইডলাইন দেওয়ার। তৎকালীন প্রধান বিচারপতি ABM খায়রুল হক যে অপরাধ করেছেন, সে অপরাধ দণ্ডবিধির 219 ধারায় একটি সুনির্দিষ্ট অপরাধ। আমরা এটাও আদালতের নোটিশে আনবো, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এই রায়ের মধ্যে ওনাদের অবজারভেশন থাকবেন। বিএনপি ও জামায়াতের আইনজীবীরা ত্রয়োদশ সংশোধনীর রায়টি সরাসরি বাতিল চাইলেও আবারও আপিল শুনবেন বলে জানান সর্বোচ্চ আদালত। আমরা মনে করি ওই দিন শুনানির পরে এই জাজমেন্টটি সেটাসেট হয়ে যাবে। এই রিভিউ এলাও করার মাধ্যমে যেটি সংবিধানে ফিরে আসবে, মানুষ তার ভোটার অধিকার ফিরে পাবে, গণতন্ত্র ফিরে আসবে। আজকে যে দুটো গ্রাউন্ডে লিভ হয়েছে তার মধ্যে একটা হলো এরর অ্যাপারেন্ট অন দ্য ফেস অফ দ্য রেকর্ড। এই জাজমেন্টটা দেখলেই মনে হয় ভুল আছে। 2011 সালের 10 মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেয় আপিল বিভাগ। এরপর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয়। হুমায়ুন চিস্তি, ATN বাংলা, ঢাকা। সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে শুরু হলো জুলাই গণ অভ্যুত্থানে রংপুরে শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলার আনুষ্ঠানিক বিচার। এই মামলায় আজ সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। অকাট্য প্রমাণ উপস্থাপনের মধ্য দিয়ে আসামিদের বিরুদ্ধে নানা আনা অভিযোগ প্রমাণ করবেন বলে আশাবাদ জানান তিনি। এ সময় আবু সাইদ হত্যার সময়ের দুটি ভিডিও আদালতে পেশ করেন চিফ প্রসিকিউটর। আলোচিত এই মামলায় আজ সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও এজন্য বৃহস্পতিবার দিন ধার্য করে ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই আদেশ দেন। এর আগে গত 6 আগস্ট এই মামলার 30 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন আদালত। এই বিচারটা হচ্ছে শুধুমাত্র বিচারই নয়, এই রাষ্ট্র, এই জাতিকে আগামী দিনে একটা দৃঢ় ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য, সমাজে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য এই বিচারটা যে প্রয়োজন সেই কথাগুলো আমরা আদালতে তুলে ধরেছি। আমরা এটাও বলেছি যে এই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ। বাংলাদেশের জনগণ সেটা দেখবেন, দুনিয়ার মানুষ সেটা দেখবেন। এখানে এতটা শক্ত এভিডেন্স আছে, এত সুশৃঙ্খল প্রমাণ আছে যে একটা প্রমাণ আরেকটা প্রমাণকে আরো সুদৃঢ় করেছে। প্রতি বছর 10 ভাগ নগদ টাকার চাহিদা বাড়ায় ক্যাশলেস সোসাইটি বাস্তবায়ন চ্যালেঞ্জ বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তবে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানিয়েছেন, দুর্নীতি মুক্ত দেশ করতে ক্যাশলেস সোসাইটি বাস্তবায়নের কোনো বিকল্প নেই। আর সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ক্যাশলেস ইকোনমি যেন ইনকামলেস হয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। শারফুল আলমের রিপোর্ট। বাড়ছে ডিজিটাল লেনদেনের ব্যবহার। পরিসংখ্যান বলছে 2020 থেকে 25 সাল পর্যন্ত বিশ্বে ক্যাশলেস লেনদেনের প্রবৃদ্ধি 82%। এক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে চীন, ফিনল্যান্ড, ডেনমার্ক ও সিঙ্গাপুর। এইসব দেশের গ্রাহকরা 90% লেনদেন করেন ডিজিটাল মাধ্যমে। বাংলাদেশেও ডিজিটাল মাধ্যমে লেনদেনের আগ্রহ বাড়ছে। তবে ডিজিটালের চাপে যেন কর্মসংস্থান না হারায় সেদিকে নজর দেওয়ার পরামর্শ গবেষকদের। মুদ্রাহীন অর্থনীতিতে পৌঁছাতে হবে, আসলে ক্যাশ না নগদহীন অর্থনীতিতে পৌঁছাতে হবে। ক্যাশলেস ইকোনমি অনেক সময় আবার এটা যেন আয়হীন অর্থনীতিতে পরিণত না হয়, এটা হলো নগদ ব্যতিরিকের অর্থনীতিতে। 2024 সালে দেশে মোবাইল ব্যাংকিংয়ে প্রতিদিন গড়ে 4,833 কোটি টাকা লেনদেন হয়েছে, যা বিশ্বে মোট লেনদেনের 8.61 ভাগ। বিকাশ, রকেট, নগদ, শিওর ক্যাশ ও উপায়ের মাধ্যমে 13টি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান সেবা দিয়ে যাচ্ছে গ্রাহকদের। দুর্নীতিমুক্ত দেশ হবে, ক্যাশলেস হলে
এর চেয়ে ভালো আর কোনো কিছু নাই। কারণ আপনি যখনই যেভাবেই ট্রানজ্যাকশনটা করেন না কেন, যেহেতু রেকর্ডেড হয়ে যাবে, তার মানে সবাই জানবে যে আমার তো এভরিথিং রেকর্ডেড, সো আমি দুর্নীতি করে পার পাবো না, খুব দ্রুত আমি ক্যাচ হয়ে যাব। আমাদের যদি সকল ট্রানজ্যাকশন রেকর্ডেড হয়, ডেফিনেটলি আমাদের ট্যাক্সেশনটা অনেক সহজ হবে এবং আমরা বেনিফিটেড হতে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, প্রতি বছর নগদ টাকার চাহিদা বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব ক্যাশের চাহিদা মেটানো। এমন বাস্তবতায় ক্যাশলেস সোসাইটি বাস্তবায়ন করাটা কঠিন বলেও মনে করেন তিনি। Creating incentive for cashless is certainly, we should explore it collectively with the vendors and others, and maybe some considerations can be given by NBR also to incentivize cashless transactions in terms of tax rebates or something like that. ডাক বিভাগের সক্ষমতা না থাকায় মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান নগদকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে বলে জানান গভর্নর। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। প্রেম, বিদ্রোহ, সাম্যবাদ ও জাগরণের কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। এ সময় বিশিষ্টজনরা বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ২৪-এর গণ অভ্যুত্থান সহ সকল গণতান্ত্রিক লড়াইয়ে প্রেরণা জুগিয়েছে কাজী নজরুল ইসলামের লেখনী। জাতীয় কবির সাহিত্যকর্ম ইংরেজিতে অনুবাদ করে বিশ্ব সাহিত্যে অন্তর্ভুক্ত করা গেলে বাঙালি সংস্কৃতি আন্তর্জাতিক মান পাবে বলে মনে করেন কবির নাতনি খিলখিল কাজী। মিজান শাহজাহানের রিপোর্ট। শৈশব কৈশোর কেটেছে অদ্যাহার আর অনাহারে। নিজের নামের সাথে যুক্ত হয়েছিল দুখু মিয়া। তিনি লিখেছেন, হে দারিদ্র, তুমি মোরে করেছ মহান। সেই দুখু মিয়াই তার লেখনীর শক্তির বলে হয়ে ওঠেন বাঙালির মুক্তির দূত, আমাদের জাতীয় কবি। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কবির এই আশা পূরণ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশেই চিরনিদ্রায় শায়িত আছেন তিনি। বিদ্রোহী কবির মৃত্যুবার্ষিকীতে ফুলে ফুলে ভরে যায় তার সমাধি। রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, কবি পরিবারের পাশাপাশি শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। এ সময় কবির নাতনি খিলখিল কাজী বলেন, নজরুলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মানুষ ও মানবতা। কাজী নজরুল ইসলামের জীবনটা আমরা যেন নতুন প্রজন্মকে ভালো করে পৌঁছাতে পারি, তাকে পড়াতে পারি। সকল স্কুল কলেজের কাছেও একটা আবেদন থাকলো। মাত্র ৪৩ বছর বয়সে বাকশক্তি হারানো নজরুলের লেখনী প্রেরণা জুগিয়েছে বারবার, এনে দিয়েছে মুক্তি। তার কবিতা আবৃত্তি করতে করতে আমরা রাজপথে নেমে আসতাম। স্বৈর শাসনের ছোড়া তপ্ত বুলেটের মাঝে দাঁড়াতেও দ্বিধা করেনি, কারণ আমাদের কণ্ঠে ছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান। কবিকে সম্মান জানাতে বিশেষ আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ সময় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেন, নজরুল সাহিত্যের যে শাখায় হাত দিয়েছেন সেখানেই সোনা ফলিয়েছেন। নজরুলের সাহিত্যকর্মের কোনো না কোনো দিক আমাদেরকে ছুঁয়ে যাচ্ছে না, অন্তত গান বা কবিতার একটি দুটি চরণ, এমন দিন বিরল। নজরুল লিখেছেন, যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই, কেন মনে রাখো তারে, ভুলে যাও মোরে, ভুলে যাও একেবারে, কিন্তু ভুলে যাও কি এতই সহজ? আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। এটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি গুরুত্বপূর্ণ উক্তি। যে গীতিকার দুহাত উজাড় করে লিখতে পারেন অসংখ্য শ্যামাসঙ্গীত ও ইসলামিক গান, যার কলম থেকে বের হয়ে আসে হিন্দু নওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বল ডুবিছে মানুষ, সন্তান মোর মার। এরকম মানবিক চিন্তার মানুষ তিনি যতই দূরে চলে যান, তাকে কি ভোলা যায়? মিজান শাহজাহান, এটিএন বাংলা, জাতীয় কবির সমাধিস্থল, ঢাকা বিশ্ববিদ্যালয়। খিলক্ষেতে একটি স্থায়ী মন্দির ও দুটি মসজিদের জন্য রেলওয়ের জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রেল ভবনে জমি হস্তান্তর অনুষ্ঠান শেষে তিনি কথা জানান। প্রেস সচিব আরও বলেন, চট্টগ্রামে চন্দ্রনাথ পাহাড়কে কেন্দ্র করে কেউ ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে বরদাস্ত করা হবে না। এই বিষয়ে ৩ জন উপদেষ্টা চট্টগ্রামের প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন বলেও জানান শফিকুল আলম।
তিনি বলেন, চন্দ্রনাথ মন্দির স্ট্রাইকিং কমিটির দাবি অনুযায়ী সংস্কার নির্দেশনাও দেওয়া হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের সনাতন ভাইবোনদের জন্য একটা পার্মানেন্ট একটা প্লেস দিয়েছেন, একটা শ্রী শ্রী দুর্গা মন্দির স্থাপনের জন্য, এবং সাথে সাথে মুসলিম ভাইবোনদের জন্য আরো দুটো মন্দিরের যে পার্মানেন্ট প্লেস দেওয়া হয়েছে। চীন বাংলাদেশের প্লাস্টিক পণ্য ডাম্পিং করছে এমন প্রমাণ পেলে সাথে সাথে সরকার অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তিনি জানান, এলডিসি গ্র্যাজুয়েশনের পর প্লাস্টিক খাতে শুল্ক সহ নীতি সহায়তা বন্ধ করা হবে, তবে পরবর্তী সময়ে সরকার অন্যান্য সহায়তা করে যাবে। রাজধানীর একটি হোটেলে প্লাস্টিক অ্যাসোসিয়েশনের সেমিনারে জানানো হয়, উদ্যোক্তারা নিজ উদ্যোগে প্লাস্টিক শিল্পে ট্রেনিং ইনস্টিটিউট করতে পারলে সরকারের পাশাপাশি উন্নয়ন সহযোগীরা সহায়তার হাত বাড়াবে। এই খাতে এখনো কোনো রোডম্যাপ নেই জানিয়ে বিশ্লেষকরা জানান, পোশাকের মতো প্লাস্টিক শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। হ্যাঁ, সুতা এবং আপনার এখন শুনলাম প্লাস্টিকে ডাম্পিং হচ্ছে, ডাম্পিং এর প্রমাণ দিলেই আমরা অ্যান্টি ডাম্পিং ডিউটি দিয়ে দেব, এখানে কোনো ছাড় নেই। So I hope আপনারা you will collaborate with the government in several sectors in making the plans, programs and also in implementation. এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পরিবেশ সুরক্ষায় শিল্প খাতের বর্জ্যকে পুনরায় ব্যবহার উপযোগী করার তাগিদ দিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এফবিসিসিআই আয়োজিত সার্কুলার ইকোনমি বিষয়ক আলোচনা সভায় এই কথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, শিল্প খাতে পুনর্ব্যবহারযোগ্য কাঁচামাল সরবরাহে নতুন উদ্যোক্তাদের সহায়তা করবে সরকার। সার্কুলার ইকোনমি গবেষণায় সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসার আহ্বান জানান উপদেষ্টা। এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন হুমকি মোকাবেলায় নিজেদের উপকূলে নৌবহর মোতায়েন করল ভেনেজুয়েলা। বুধবার আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিয়ানো জানান, ক্যারিবীয় উপকূলে উল্লেখযোগ্য হারে ড্রোন ও যুদ্ধজাহাজ মোতায়েন করা হবে। সেই সাথে বাড়ানো হবে নৌটহল, আর উত্তর জলসীমার অবস্থান নেবে নৌবাহিনীর আরও বেশ কয়েকটি বহর। এর আগে কলম্বিয়ার সীমান্তে নতুন করে 15,000 সামরিক সদস্য মোতায়েনের ঘোষণা দেয় লাতিন আমেরিকার দেশটি। মূলত মাদক বিস্তার ঠেকাতে ভেনেজুয়েলার কাছাকাছি 4,500 সদস্য সহ নৌবহর মোতায়েন করে পেন্টাগন। এরই জেরে একের পর এক প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিয়ে যাচ্ছে দেশটি। এবারে খেলার খবর। আগামী অক্টোবরে এশিয়া সফরে আসবে ব্রাজিল জাতীয় ফুটবল দল। সফরটি 2026 বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে পরিকল্পনা করা হয়েছে। ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ আনুষ্ঠানিকভাবে এই সূচি ঘোষণা করেছে। 4 দিনের ব্যবধানে 2 ম্যাচ খেলবে কার্লো অ্যানচেলত্তির শিষ্যরা। এর আগে সংবাদ মাধ্যম গ্লোবো সম্ভাব্য সূচি প্রকাশ করে। 10 অক্টোবর সিওলে দক্ষিণ কোরিয়া এবং 14 অক্টোবর টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে জাপানের সঙ্গে 2টি প্রীতি ম্যাচ খেলবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয় কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এই ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়া প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারো সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাবার আহ্বান উপদেষ্টা ফাউজুল কবিরের আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস। বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি পর্যালোচনায় কমিটি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী রোডম্যাপের খসড়া অনুমোদন ইসির ঘোষণা হতে পারে কাল। শেষ হলো ৮৪টি সংসদীয় আসনের সীমানা নির্ধারণের দাবি আপত্তির শুনানি। গণতান্ত্রিক শক্তি যাতে রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে সেজন্য সরকারের ভেতরে একটি মহল সক্রিয়, দাবি মির্জা ফখরুলের। নির্বাচন বানচালে নিত্য নতুন দাবি তোলার অভিযোগ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।